আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কেমিক্যাল রিঅ্যাকশনস বা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টার আরেকটা লেকচার নিয়ে। এই লেকচারে আমরা আলোচনা করব লা-শাতেলিয়ার নীতি নিয়ে, এবং এই লা-শাতেলিয়ার নীতিটা মাথায় রাখতে হবে, পরীক্ষায় 100% আসবে। তাহলে চলো আমরা লা-শাতেলিয়ার নীতি নিয়ে আলোচনা করি। তো লা-শাতেলিয়ার নীতি নিয়ে বোঝার আগে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে, সেটা হলো রাসায়নিক সাম্য অবস্থা। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, ভাই রাসায়নিক সাম্য অবস্থা কি জিনিস, তাহলে আমি তোমাকে বলবো রাসায়নিক সাম্য অবস্থা না বুঝলে তুমি আমার আগের ভিডিওটা দেখে আসো। ওই ভিডিওতে আমি পুরো রাসায়নিক সাম্য অবস্থার নারী নক্ষত্র সব ভালোভাবে বুঝে ফেলছি। তারপরেও আজকের আলোচনার সুবিধা আমি আবার একটু আলোচনা করি। রাসায়নিক সাম্য অবস্থাটা হলো যে অবস্থায় উপনীত হলে প্রতি একক সময়ে যতগুলা বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হয়, ঠিক ওই একক সময়ে যদি ততগুলা উৎপাদ আবার বিক্রিয়কে রূপান্তরিত হয়, তখন তাকে আমরা বলে থাকি রাসায়নিক সাম্য অবস্থা। যেমন একক সময়ে যদি বিক্রিয়ক থেকে উৎপাদ 10টা অণু উৎপন্ন হয়, আবার যদি উৎপাদ থেকে বিক্রিয়কে যদি 10টা অণু উৎপন্ন হয়, তখন আমরা তাকে বলে থাকি রাসায়নিক সাম্য অবস্থা। মানে বিক্রিয়কে যতগুলা অণু ভাঙবে, উৎপাদও যদি ঠিক ততগুলা অণু ভাঙে, মানে বিক্রিয়ক যতগুলা অণু ভেঙে উৎপাদে উৎপন্ন হবে, আবার উৎপাদ যদি ঠিক ততগুলা অণু ভেঙে যদি আবার বিক্রিয়কে রূপান্তরিত হয়, তখন আমরা তাদেরকে বলে থাকি রাসায়নিক সাম্য অবস্থা। এখন একটা বিক্রিয়া মনে করো রাসায়নিক সাম্য অবস্থায় আছে। এখন রাসায়নিক সাম্য অবস্থায় থাকার পরে যদি আমরা তাপ, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন ঘটাই, তখন দেখা যাবে এদের রাসায়নিক সাম্য অবস্থাটা নষ্ট হয়ে যায়। এখন এই রাসায়নিক সাম্য অবস্থা যে নষ্ট হয়ে গেল, আবার আমি যদি বলি এই বিক্রিয়াটা কিভাবে রাসায়নিক সাম্য অবস্থায় আনা যাবে, সেটা যে নীতিকে ফলো করলে একটা রাসায়নিক সাম্য অবস্থা নষ্ট হয়ে গেলে আবার তাকে ওই রাসায়নিক সাম্য অবস্থায় আনার জন্য আমরা যে নীতিটা ব্যবহার করব, সেই নীতিটার নামই হলো লা-শাতেলিয়ার নীতি। সহজ কথা হলো, একটা ফ্যামিলির মধ্যে ধরো শুরুর দিকে তারা ব্যালেন্সে আছে, সাম্য অবস্থায় আছে। এখন তাদের মধ্যে মনে করো প্রবলেম তৈরি হয়ে গেল। এখন যে নীতির সাহায্যে তাদের এই ফ্যামিলির প্রবলেমটা সমাধান করে আবার আগের মতো সুখী সমৃদ্ধ ফ্যামিলিতে আনা যায়, ওই নীতিটার নামই হলো লা-শাতেলিয়ার নীতি। আমার কথা কি বোঝা গেল? এটা জাস্ট আমি আমার মনের ভাষায় বুঝালাম তোমাদেরকে, যেন সহজে বুঝতে পারো যে একটা বিক্রিয়ার সাম্য অবস্থা নষ্ট হয়ে গেল, এখন এই সাম্য অবস্থা আবার ফিরিয়ে আনার জন্য আমরা যে নীতির সাহায্য নিব, সেই নীতির নামই হলো কি লা-শাতেলিয়ার নীতি। তাহলে আমরা এখন লা-শাতেলিয়ার নীতি নিয়ে আলোচনা করব। কি রকম ভাবে কথাটা একটু শুনবা। তার আগে তোমাদের সাথে আমি একটা কথা নিয়ে আলোচনা করি, তা হলো নিয়ামক। নিয়ামক বলতে আমরা বুঝবো তিনটা জিনিস। নিয়ামক কথাটা এখানে আছে। নিয়ামক বলতে আমরা বুঝবো তাপ, চাপ, ঘনমাত্রা। এই কথাগুলো মাথায় রাখতে হবে। নিয়ামক বলতে আমরা বুঝবো এই তিনটা জিনিস, তাপ, চাপ, ঘনমাত্রা। এবার আসি দেখো আমার লা-শাতেলিয়ার নীতির এখানে কি বলা আছে। লা-শাতেলিয়ার নীতিতে বলা আছে কোন বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন, মানে শুরুতে একটা বিক্রিয়া সাম্য অবস্থায় আছে থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। লা-শাতেলিয়ার নীতিটা বলতেছে একটা বিক্রিয়া সাম্য অবস্থায় আছে, এখন আমি যদি তাপ না হয় চাপ না হয় ঘনমাত্রা পরিবর্তন করি, তখন বিক্রিয়াটা সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয়ে যাবে যেন এই যে আমি বাহির থেকে যে তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করলাম, এই পরিবর্তনের ফলাফলটা কি করে ফেলবে, প্রশমিত করে ফেলবে। কিছুই বুঝি নেই নাকি? তাহলে চলো আমরা একটা একটা করে বুঝাবো, তখন তুমি ফুল ক্লিয়ার হয়ে যাবা। তবে এর আগে আরেকটা এক্সাম্পল দিই তোমাদের সাথে আমি। একটা সংসারের মধ্যে শাশুড়ি আছে, তার বৌমা আছে, মানে তার ছেলে, ওই যে শাশুড়ি ওনার ছেলের বউ আর কি, মানে শাশুড়ির বৌমা। এখন ধরো শাশুড়ি এবং তার বৌমা সংসারের মধ্যে খুব শান্তিতে আছে, সাম্য অবস্থায় আছে, আর ওনার ছেলে মনে করো বিদেশে আছে। এখন বাহির থেকে কোন একটা থার্ড পার্সন আসলো, আইসা দেখা গেল ওনাদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে সম্পর্কটা মনে ব্যালেন্স, একটু আগে যে ব্যালেন্স সংসার ছিল এটার মধ্যে তারা ইমব্যালেন্স করে ফেলছে, মানে সংসারের মধ্যে ভেজাল তৈরি করে দিল। তখন এই কথাটা চলে গেল কার কানে, ওনার ছেলের কানে। তো ওনার ছেলে বিদেশ থেকে একটা নীতি অ্যাপ্লাই করছে, যে নীতি অ্যাপ্লাই করে আবার ওই ছেলের মা এবং তার বউয়ের মধ্যে
আগের সাম্য অবস্থাটা তৈরি করে ফেলছে। ঠিক তেমনি লা-শাতিলের নীতিটাও সেম কাজ করে। লা-শাতিলিয়া কি করে, একটা বিক্রিয়া সাম্য অবস্থায় আছে, যদি বিক্রিয়ার মধ্যে তাপ না হয় চাপ না হয় ঘনমাত্রা পরিবর্তন ঘটায়, তখন বিক্রিয়াটা সাম্য অবস্থা নষ্ট হয়ে যায়। তখন এই লা-শাতিলের নীতিটা ফলো করে আমরা ওই বিক্রিয়া যে সাম্য অবস্থা নষ্ট হয়ে গেছে, তখন দেখা যাবে বিক্রিয়ার মধ্যে কিছু কাটছাট করে, যে হয় বিক্রিয়াটা সামনে যাবে ডানে যাবে, না হয় বিক্রিয়াটাকে বামে এদিক সেদিক সরাই, তখন বিক্রিয়াটাকে আবার সাম্য অবস্থায় নিয়ে আনে। আর এই কাজটা করে থাকে কে? লা-শাতিলিয়ার নীতি। লা-শাতিলিয়ার নীতি এই কথাটাই বলছে। আমি আবার একটু বলি শুনো। কোন বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন যদি তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন ঘটানো হয়, তবে সাম্যের অবস্থানটা এমন ভাবে পরিবর্তিত হবে যেন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল কি হয়? প্রশমিত হয়। এবার আসি, এটাকে আমরা তিনটা ধাপে ব্যাখ্যা করব। একবার তাপের জন্য ব্যাখ্যা করব, একবার চাপের জন্য ব্যাখ্যা করব, একবার ঘনমাত্রার জন্য ব্যাখ্যা করব। যেমন শুরুতে আমরা তাপের জন্য ব্যাখ্যা করি, তাপ উৎপাদনের জন্য। এখন তাপের জন্য আমাদের দুইটা অপশন, দেখো আমি একটু পরবর্তী পেজে এখানে লেখা আছে তাপের জন্য কয়টা অপশন? দুইটা অপশন। একটা হলো তাপ উৎপাদনের জন্য আমরা শিখবো, আরেকটা শিখবো তাপহারীর জন্য। তাপহারী কি এখানে আছে? হ্যাঁ, তাপহারীর জন্য, এই তো দুইটার জন্য শিখবো। তাহলে প্রথমত আমরা শিখবো তাপ উৎপাদনের জন্য। তো আমরা এখন আগে এখানে লিখে রাখি, তোমাদের ওই পেজটা একটু পরে দেখাচ্ছি, কারণ নাইলে তোমরা মনোযোগ নষ্ট হয়ে যাবে। তো শুরুতে আমরা শিখবো কার জন্য? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা কমন একটা বিক্রিয়া জানি, সেটা হলো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে 2 মোল অ্যামোনিয়া। আর এখানে ডেলএস এর মানটা হলো -92 কিলো জুল। ডেলএস এর মানটা নেগেটিভ দেখে আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়ার বেলায় ডেলএস এর মানটা নেগেটিভ, এবং তাপহারী বিক্রিয়ার বেলায় ডেলএস এর মানটা পজিটিভ। তাপ উৎপাদী বিক্রিয়ার বেলায় ডেলএস এর মানটা নেগেটিভ, তাপহারী বিক্রিয়ার বেলায় ডেলএস এর মানটা পজিটিভ। আসলে আমরা লা-শাতিলের নীতিটা তোমাদের সাথে খুব গল্পের মাধ্যমে আমরা পুরোটা শিখিয়ে ফেলবো। তবে আমি আবার একটু দেখাচ্ছি, আমরা এই বিক্রিয়াটা এখন মূলত শিখাচ্ছি। এই যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে, এখানে ডেলএস এর মানটা কত? -92 কিলো জুল। এই ফেজটা একটু পরে দেখাবো, আগে আমরা ভালোভাবে বুঝাবো। এখন আমি তোমাদেরকে এই তাপ উৎপাদী বিক্রিয়া বিষয়টা একটু তোমাকে আমি একটা গল্প বলি, শুনো। মনে করো একটা বাসার মধ্যে ধরো আছে দুইজন, ওই ছেলে আছে, ছেলের মা আছে, তারা দুইজন ফ্যামিলির মধ্যে অবস্থান করতেছে। তো এখন ছেলের পরীক্ষা রেজাল্ট দিল, ছেলে পরীক্ষা খুব খারাপ রেজাল্ট করলো। এখন বাসায় আসার পরে ছেলে যখন তার আম্মুকে তার রেজাল্ট দেখালো, তখন তার আম্মুর তো মেজাজ গরম। তখন দেখা গেল ওই ছেলের আম্মু কি করলো, ছেলেকে অনেক বকাঝকা করলো, তাপ উৎপাদন করায় ফেলছে পরীক্ষা খারাপ করার কারণে। বুঝো, তাপ উৎপাদন হয়ে গেছে অলরেডি বাসার মধ্যে। এখন তাপ উৎপন্ন হওয়ার পরে ছেলে এবার পড়তে বসলো, কারণ সে খারাপ রেজাল্ট করছে। এখন ওর আম্মু জানে না যে সে পড়তে বসছে। এখন সে পড়তে বসার পরে দেখা গেল ওই ছেলের আম্মু আরো বকাঝকা শুরু করে দিল। এখন উনি তো জানতেছে না যে ওনার ছেলে পড়তে বসলো। তখন ওই ছেলের এবার মেজাজ গরম হয়ে গেল, এমনি তাপ উৎপন্ন হয়ে আছে, তার উপর আবার তাপ দেওয়া শুরু করলে তার আম্মু। তখন দেখা গেল সে পড়ার টেবিল থেকে উঠে, সে আবার মনে করো পড়া টেবিল থেকে উঠে মোবাইল বা গেমিং টেমিং যে কোনো কিছু করতেছে। তার তুমি কি বুঝলা? যে তাপ উৎপন্ন হয়ে গেছে অলরেডি, খারাপ রেজাল্ট করার কারণে বকাঝকা করছে, সে পড়তে বসলো। যখন তাপ উৎপন্ন হওয়ার পর আবার তাপ দিতে গেল, আবার বকাঝকা শুরু করলো, তখন দেখা গেল সে পড়াটাই বাদ দিয়ে দিল, পড়াটা বাদ দিয়ে সে অন্যান্য কাজে ব্যস্ত। এখান থেকে আমি এটা বুঝালাম, তুমি তাপ উৎপাদী বিক্রিয়ার তাপ এমনি উৎপন্ন আছে, তুমি যদি আবার তাপ দিয়ে দাও তখন উল্টা দিকে হাঁটবে। এখন ওই মোমেন্টে কি করা যেত? ছেলে যখন শুরুতে রেজাল্ট খারাপ করার পরে তার আম্মু যখন তাকে বকাঝকা করলো, এখন সে তাপ উৎপন্ন হয়ে গেছে। এখন তার আম্মু যদি তার পাশে গিয়ে একটু বলতো যে এই তো ভালোভাবে পড়লে তুই জীবনে অনেক কিছু করতে পারবি, তোর দ্বারা সব হবে, এই পড়তে বসছস, রেজাল্ট আরো ভালো হবে। দেখো, শুরুতে বকাঝকা করে তাপ উৎপন্ন করাই দিল, এরপরে তাকে একটু কুল মেজাজে বুঝালো, তখন কিন্তু তার পড়ার স্পিডটা বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমি এই জিনিসটা তোমাদেরকে শিখালাম, তাপ উৎপাদী বিক্রিয়ায় এমনিই তাপ উৎপন্ন হয়, তো তুমি যদি তার উপর আবার তাপ বাড়াই দাও, তখন
আমার উৎপাদ উৎপন্ন না হয়ে উল্টা দিকে হাঁটবে, মানে বিক্রিয়কের দিকে হাঁটবে। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া তাপ এমনিই বাড়তেছে, তুমি যদি তাপটা একটু কমাই দাও তখন দেখা যাবে সেটা সামনের দিকে যাবে, মানে প্রোডাক্ট উৎপন্ন হবে। আমার কথা কি বোঝা গেল? তাহলে সহজ কথা হলো, তাপ উৎপাদী বিক্রিয়ায় মানে তাপ এমনি বেশি, তুমি তাপমাত্রা বাড়ালে পিছনের দিকে হাঁটবে, আর তাপমাত্রা কমালে সামনের দিকে হাঁটবে। লুক লাইক একটু আগে যে উদাহরণটা দিলাম। তাহলে আমি এই কথাটা একটু গুরুত্বপূর্ণ, নোট আকার সবাই মাথায় রাখবা। যার যেটা আছে তুমি তাকে তা দিলে বিক্রিয়কের দিকে হাঁটবে। এই একটা গুরুত্বপূর্ণ কথা লিখলাম, যার যেটা আছে তুমি তাকে তা দিলে বিক্রিয়কের দিকে হাঁটবে। এবার আসি কথাটা মিনিং বুঝো। তো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো তুমি তাপ উৎপাদী বিক্রিয়া এমনিই তাপ উৎপন্ন হয়ে আছে, তুমি যদি এটার মধ্যে আবার তাপ দাও তাহলে উল্টা দিকে হাঁটবে, মানে বিক্রিয়কের দিকে হাঁটবে। তার মানে আমরা এখান থেকে বুঝলাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পায়। এখন আমি যদি আবার তাপ বৃদ্ধি করি তাহলে উল্টা দিকে হাঁটবে, মানে যার যেটা আছে তুমি তাকে তা দিলে বিক্রিয়কের দিকে হাঁটবে। তো তাপ উৎপাদী বিক্রিয়ার তাপ আছে, তুমি আবার তাকে তাপ দিলা, তাহলে কার দিকে হাঁটবে? বিক্রিয়কের দিকে হাঁটবে। তাহলে কি বুঝবো? আরেকটা জিনিস বুঝবো, যার যা নাই তাকে যদি তা দেই তাহলে তো সামনের দিকে হাঁটবে। এটা একটু লিখে রাখি। যার যা নাই তুমি তাকে তা দিলে উৎপাদের দিকে হাঁটবে। এই দুইটা কথা তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে তাপমাত্রার প্রভাবের মধ্যে তোমার সব ক্লিয়ার। এই দুটা জিনিস তুমি যদি ভালো করে বুঝো তাহলে তোমার জন্য তাপমাত্রার প্রভাব যে আছে, এই তাপমাত্রার প্রভাব তোমার জন্য ফানি। কি বললাম? যার যেটা আছে তুমি তাকে তা দিলে বিক্রিয়কের দিকে হাঁটবে, আর যার যেটা নাই তুমি তাকে তা দিলে উৎপাদের দিকে হাঁটবে। আমার কথা কি বোঝা গেল? এই দুইটা কথা তুমি যদি মুখস্থ রাখো, আমি তোমাকে বললাম তাপমাত্রার প্রভাবের জন্য কোনো প্রবলেম হবে না। কিরকম ভাবে ভাই? এবার আসে, এটা যেহেতু মুখস্থ হইলো বা তুমি যেটা খাতায় লিখে রাখো, এবার আমরা পরবর্তী পেজে যাব। তোমরা এটা খাতায় লিখে রাখো। যার যেটা আছে তুমি তাকে তা দিলে বিক্রিয়কের দিকে হাঁটবে, যার যা নাই তুমি তাকে তা দিলে উৎপাদের দিকে হাঁটবে। এবার আসি আমরা পরবর্তী পেজে আসি। এবার দেখো, এখন আসি আমরা সাম্য অবস্থার উপর তাপের প্রভাবটা ক্লিয়ারলি বুঝবা। তোমাকে ভাই ক্লিয়ারলি বিষয়টা বুঝাবো, খুব নরমালি বুঝো। আমরা জানি 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমি একটু তোমাদের সাথে কথা বলি। তোমাদের বইয়ের মধ্যে আমার কাছে, তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে লাশ তেলের নীতি নিয়ে, বাট আমার কাছে ওইভাবে মনে হলো না, তোমাকে আমি ওইভাবে শিখাবো না। আমি তোমাকে এমন ভাবে শিখাবো যেন তুমি বোর্ড প্রশ্নে আসলে, যে কোনো প্রশ্ন আসলে লিখতে পারো। তাহলে তোমরা আমি যেভাবে লেখা আছে তোমরা নোট খাতে এভাবে তুলবা। আমি তোমাকে বলতেছি এত 100% শিওর, তুমি যদি এভাবে খাতায় তুলে রাখো, তোমাকে আমি দুইটা বিক্রিয়া শিখাবো, তাপ উৎপত্তির জন্য একটা, তাপ হারির জন্য একটা। মাস্ট বি তুমি যে কোনো প্রশ্ন আসুক লাশার তেলের নীতির মধ্যে তাপমাত্রা প্রভাবটা তুমি লিখে আসতে পারবা।
একটু আগে আমি যে কথাটা বললাম, যার যেটা আছে তুমি তাকে তা দিলে বিক্রিয়কের দিকে হাঁটবে, যার যা নাই তুমি তাকে তা দিলে উৎপাদের দিকে হাঁটবে। তুমি এই কথাটা নর্মালি মাথায় রাখো। দেখো আমি কি বলতেছি। তো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করলো। তো ভাই আমরা এটা জানি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ কি আমরা জানি এখানে ডেল মানটা কি নেগেটিভ। তো তাপ উৎপাদী বিক্রিয়া কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ যখন উৎপন্ন হচ্ছে তখন তো এখানে তাপ আছে। এখন তুমি এরপর আবার তাপ দিয়া দিছো, তো তাপ দিলে দেখা যাবে বিক্রিয়াটা উল্টা দিকে হাঁটবে, কারণ ওর তাপ আছে, যার যেটা আছে তুমি তাই দিতেছো তাকে। তো যার যেটা আছে তুমি তাকে তা দিলে বিক্রিয়কের দিকে হাঁটবে। তো তাপ উৎপন্ন হচ্ছে, তাপ আছে, তো তুমি এর উপর আবার তাপ বাড়াই দিছো। তো তাপ বাড়ালে দেখা যাবে এই অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে এখান থেকে কি করলে অধিক উৎপাদ উৎপন্ন হবে, উৎপাদ মানে এখানে অ্যামোনিয়া, তো তুমি তো জানো যে যার যেটা নাই তুমি তাকে তা দিলে সেটা উৎপাদের দিকে হাঁটবে। তো এখানে তো তাপ উৎপন্ন হয়ে আছে, এখানে সে চাচ্ছে যে তার কাছে একটু তাপ কম থাকুক। তো তুমি এখান থেকে তাপ হ্রাস করাও, তুমি এখান থেকে একটু তাপ কমাই দাও। তো তুমি যদি তাপমাত্রা কমাই দাও তাহলে দেখা যাবে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কোন দিকে যাবে? অ্যামোনিয়া উৎপন্ন হবে। তার মানে আমরা এখান থেকে এই জিনিসটা শিখলাম যে তাপ, এখানে লেখা আছে দেখো, আমার এখানে লেখা আছে যে তাপমাত্রা বাড়ালে থেকে লেখাগুলো এখানের দিকে আছে। দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ ভেঙে বিক্রিয়কের দিকে যাবে। আর 2 নম্বর হলো তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে এই দুইটা কথা ডিরেক্টলি আমরা বুঝলাম। তো আমরা জানি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন আছে। তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে দেখা যাবে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন রূপান্তরিত হবে। আর যদি তুমি এখান থেকে তাপমাত্রা হ্রাস করাও তাহলে দেখা যাবে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাই এখানে লাশ আর তেলের নীতিটা কিভাবে ব্যাখ্যা মানে রূপান্তরিত নীতিটা ব্যবহার হলো? যখন আমরা দেখলাম কোন একটা উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় আছে তখন দেখা গেল আমি এটার মধ্যে তাপ বৃদ্ধি করাই দিলাম তাপ উৎপত্তির বেলায়, তখন দেখা যাবে বিক্রিয়াটা আগের মতো আর কি নাই, সাম্য অবস্থায় নাই। তখন দেখা যাবে যে বিক্রিয়ক বা উৎপাদগুলা এমন ভাবে পরিবর্তিত হবে, পরিবর্তিত হওয়ার মাধ্যমে এখানে যে তাপমাত্রা বৃদ্ধি করা হলো ওই তাপমাত্রার পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যাবে এবং প্রশমিত হয়ে নতুন করে আবার ওরা সাম্য অবস্থায় রূপান্তরিত হবে। যেমন কিভাবে? 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করলো। তো তুমি এখানে তাপমাত্রা বৃদ্ধি করাইছো, তো তাপমাত্রা বৃদ্ধি করলে দেখা যাবে অ্যামোনিয়াটা ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের দিকে চলে যাবে এবং গিয়ে ওই যে তাপমাত্রা বৃদ্ধি করছে এই পরিবর্তনের ফলাফলটাকে প্রশমিত করে ফেলবে, করে নতুন করে ওরা আবার সাম্য অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেল? আবার যেমন ধরো তুমি এখানে তাপমাত্রা হ্রাস করছো, তো তাপমাত্রা হ্রাস করলে দেখা যাবে ওরা উৎপদের দিকে চলে যাবে এবং উৎপদের দিকে চলে গিয়ে আবার তারা ওই যে তাপমাত্রা হ্রাস করছে এই পরিবর্তনের ফলাফলটাকে প্রশমিত করবে, করে নতুন করে আবার সাম্য অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে। এই কথাটা ভাই আমি বোর্ডে বলছি, একটু দেখো। বিক্রিয়াতে ডেল এর মানটা ঋণাত্মক হওয়ায় এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এই ক্ষেত্রে তাপ নির্গত হয়।
তাপমাত্রা বাড়ালে লাসাতিলা নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্য অবস্থা কোন দিক থেকে, এই যে এটা ডান দিক এটা বাম দিক, ডান দিক থেকে বাম দিকে আসবে এবং অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদন হ্রাস পাবে, কারণ অ্যামোনিয়া ভেঙেই তো নাইট্রোজেন এবং হাইড্রোজেনে রূপান্তরিত হয়। আবার তাপমাত্রা কমালে সাম্য অবস্থা থেকে বাম থেকে ডান দিকে যাবে এবং অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে। ভাই তোমাকে আমি সহজ করে যেটা বুঝালাম, যার যেটা নাই তুমি তাকে তা দিলে উৎপাদের দিকে যাবে, আর যার যেটা আছে তুমি তাকে তা দিলে বিক্রিয়কের দিকে চলে আসবে। যার যেমন তাপ উৎপাদী বিক্রিয়া তাপ আছে, তুমি তাপমাত্রা বৃদ্ধি করো বিক্রিয়কের দিকে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়া তাপ কম, তুমি তাপ বেশি আছে, এখন তুমি তাপ কমাই দাও, কারণ তার মধ্যে তো তাপ, সে চাচ্ছে আমাকে একটু রিল্যাক্স ভাবে থাকবো, তো তুমি যদি তাপটা কমাই দাও তাহলে সে চলে যাবে কার দিকে, উৎপাদের দিকে। আমার কথা ক্লিয়ার? ওকে, এখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়া সম্বন্ধে আমরা জেনে গেলাম। আমরা কিন্তু এখন তাপ উৎপাদী বিক্রিয়াটা বুঝালাম, এখন আমরা বুঝাবো তাপহারী বিক্রিয়া, ওই সেম কথা। এবার দেখো কিভাবে হয়। এবার আমরা একটা তাপহারী বিক্রিয়া উদাহরণ দিই। দেখো তাপহারী বিক্রিয়া একটা উদাহরণ আমার অলরেডি এখানে লেখা আছে, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন প্লাস অক্সিজেন রিঅ্যাকশন করে উৎপন্ন করবে 2 মোল নাইট্রিক অক্সাইড, আর এখানে ডেল-এস এর মানটা কত, 100 প্লাস 180 কিলোজুল, প্লাস 180 কিলোজুল। এখন বুঝো এটা একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া কিভাবে বুঝবো? তাপহারী বিক্রিয়াটা আমরা বুঝবো ডেল-এস এর মান প্লাস দেখলে তাপ হারি, আর ডেল-এস এর মানটা মাইনাস দেখলে তাপ উৎপাদী। আমরা এগুলো অলরেডি আগে থেকে আলোচনা করা আছে। তো এখন এবার শুনো, বাস্তবে এবার ছেলে, ওই যে মা ছেলের কথাটা আবার বলি। এখন একটা বাসার মধ্যে মনে করো একটা তাদের পরিবেশটা কুল মেজাজে আছে, বাসার মধ্যে ছেলে পড়াশোনা করে না, ঠান্ডা অবস্থায় আছে। এখন যদি তার আম্মু তাকে আবারও যদি বলে, না বাবা তোর পড়া লাগবে না, তুই রেস্ট নে, তুই ঘুমা, তুই একটু টিভি দেখ, মোবাইলে গেমস খেল, মানে সে এমনি পড়াশোনা করে না, নীরব হয়ে আছে, তার উপর তার আম্মু যদি আবার প্রেসার মানে তাপ না দিয়ে, মানে বকাঝকা না করে তাকে যদি আর একটু রিল্যাক্স করতে দেয়, তাহলে কিন্তু ওনার ছেলের পড়াশোনা হবে না। তাহলে বুঝলাম তাপহারী বিক্রিয়ার বেলায় এমনি তাপ কম, তুমি যদি আরো তাপ কমাই দাও তাহলে কিন্তু আর উৎপন্নের দিকে যাবে না, সেটা বিক্রিয়কের দিকেই থেকে যাবে। আরেকটা কথা মাথায় রাখবা, লাসাতিলিয়া নীতির মূল উদ্দেশ্যই কিন্তু হলো কিভাবে অধিক উৎপন্ন করা যায়। হ্যাঁ ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়াটা একটা সে সাম্য অবস্থায় নিয়ে আনবে, কথা সত্য, তবে কিন্তু যে বিক্রিয়ার প্রত্যেকটা বিক্রিয়ার একটা মূল উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটা হলো কিভাবে অধিক উৎপন্ন করা যায়। তো আসলে আমরা সবসময় চেষ্টা করি যখন রিঅ্যাকশন ঘটানো হয় তখন কিভাবে অধিক উৎপন্ন করা যায়, এটা আমাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। কিন্তু তো এবার আসি আমার কথায়, তাপহারী বিক্রিয়া, ওই যে ছেলের ঘটনা বললাম, ছেলে পড়াশোনা করে না, তাপ ধরো সাপোজ পড়াশোনা করে না মানে ধরো তাপ হ্রাস আছে, এখন তার আম্মু এসে তাকে আরো রিল্যাক্স করতে বললো, তাহলে তার পড়াশোনাটা আর হচ্ছে না, সে বিক্রিয়কের দিকে থাকি যাচ্ছে, মানে যে পড়াশোনা উৎপাদে সে যে ভালো রেজাল্ট করবে ওটা হচ্ছে না, সে শুধু খারাপের দিকেই থাকবে। এখন মনে করো ওনার ছেলে পড়াশোনা করতেছে না, ওই ছেলের আম্মু এসে তার উপর খুব বকাঝকা করতেছে, মানে তাপ বৃদ্ধি করাই দিল। তো তাপ বৃদ্ধি করলে দেখা যাবে কি ছেলে তার আম্মুর ভয়ে পড়াশোনা করবে এবং আউটপুট মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে কি বুঝলাম, ছেলে পড়াশোনা করতেছে না, ওর আম্মু তাকে পড়াশোনার প্রতি কোনো আগ্রহ না দেখে আর একটু রিল্যাক্স করতে দিল, সে রেজাল্ট ভালো করবে না। আর সে পড়াশোনা করতেছে না, ওর আম্মু আইসা বাইরে থেকে আইসা তাকে প্রচুর পরিমাণ বকাঝকা করলো, মানে তাপ বৃদ্ধি করাই দিল, তখন দেখা যাবে সে কি ভালো রেজাল্ট করবে। আমার কথা কি বোঝা গেল? যদি ওই কথাটা বুঝো তাহলে আমরা তাপহারী বিক্রিয়াটাও খুব ভালোভাবে বুঝবো। তোমাদের সাথে আমি এই ফেস্টের কথাটা কি মনে আছে তোমাদের? যার যেটা আছে তুমি তাকে তা দিলে বিক্রিয়কের দিকে হাঁটবে, যার যেটা নাই তাকে তুমি তা দিলে উৎপাদের দিকে হাঁটবে। এবার আসি আমার এই বিক্রিয়াটার মধ্যে এমনিই তাপ কম, এখানে তাপমাত্রাটা কম উৎপন্ন হয়ে আছে, তো তুমি যদি এখান থেকে তাপ আরো কমাও, মানে তাপটাকে তুমি যদি আরো হ্রাস করাও, তাহলে সে বিক্রিয়কের দিকেই থেকে যাবে। আর তুমি যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি করাও তাহলে দেখা যাবে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে অধিক হারে উৎপন্ন করবে। আমার কথা কি বোঝা গেল? তুমি যদি, আমি বললাম তাপমাত্রার জন্য এই টেকনিকটা তুমি যদি ব্রেনে সেটআপ রাখতে পারো তাহলে তোমার জন্য তাপমাত্রা প্রভাবটা খুবই ইজি। এখন কিভাবে হয় শুনো, তাহলে আমরা এটার জন্য লিখি তাপমাত্রা বৃদ্ধি করলে, এখানে লিখবো আমরা তাপমাত্রা বৃদ্ধি করলে, দাঁড়াও,
তো এখানে এটা হলো উল্টা, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়কগুলো অধিক হারে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে। আর এখানে হলো তাপমাত্রা হ্রাস করলে উৎপাদগুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। এই কথাটা সবাই নোট আকারে লিখে রাখো যে তাপহারী বিক্রিয়ার বেলায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়কগুলো অধিক হারে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে, আর তাপমাত্রা হ্রাস করলে উৎপাদগুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। আশা করি আমার এই কথাটা তোমরা ক্লিয়ার। এখন কিভাবে হয় দেখো, লাস্ট সাথে এটা বুঝো। নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলো, তো করে 2 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো। তো আমি যদি এখান থেকে তাপমাত্রা বৃদ্ধি করাই, কারণ এমনি এখানে তাপ কম, সে চাইবে একটু উষ্ণতা, আর আমি উষ্ণতা দিলে দুইজনের রিয়াকশন করে উৎপাদ উৎপন্ন করে ফেলবে। আমি আর দুষ্ট উদাহরণ দিব না, এখন দিলেই সবাই মজা নিবে। তো জাস্ট বুঝে নাও, শীতকাল, তো নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। তো যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করবা, তো এখানে তাপমাত্রা পরিবর্তনটা হয়ে যাবে, তখন তারা ইমব্যালেন্স হয়ে যাবে। আর ইমব্যালেন্সটা হয়ে গেলে দেখা যাবে নাইট্রোজেন এবং অক্সিজেন অধিক হারে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে ওই যে তাপমাত্রা যে বৃদ্ধি হয়ে গেল, ওই পরিবর্তন যে হলো এটা প্রশমিত করে ফেললো। আবার তুমি যদি এখান থেকে তাপমাত্রা হ্রাস করে ফেলো, তখন দেখা যাবে নাইট্রিক অক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়কের দিকে মুভ করবে, এবং এখানে যে তাপমাত্রা হ্রাস হলো ওই পরিবর্তনের ফলাফলটাকে প্রশমিত করে ফেলবে, এবং তারা নতুন করে আবার সাম্য অবস্থা উপনীত হবে। আশা করি আমি তোমার সাথে কি আলোচনা করলাম সবাই ক্লিয়ার। আশা করি ক্লিয়ার, এটা খাতায় তুলে রাখবা। এবার আসি আমরা ওই পেজে চলে যাই। দেখো এই কথাগুলো আমার লেখা আছে। এই বিক্রিয়ার ডেলাসেমনটা ধনাত্মক হওয়ায় বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। লাসাতের নীতি অনুসারে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে, আমি যা একটু আগে লিখলাম তা এখানে অলরেডি লেখা আছে, যে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে, আর যদি তাপ হ্রাস করা হয় তাহলে নাইট্রিক অক্সাইড ভেঙে নাইট্রোজেন এবং অক্সিজেন কি করবে, উৎপন্ন হবে। আশা করি তোমরা সবাই তাপমাত্রা প্রভাবটা বুঝে গেছো। এবার আমরা শিখবো সাম্য অবস্থার উপর চাপের প্রভাব। কার প্রভাব শিখবো এবার আমরা শিখবো চাপের প্রভাব। চাপের প্রভাব, চাপের প্রভাবের জন্য একটা টেকনিক বলে দিব, যে এই টেকনিকটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে চাপের প্রভাবটা খুব ইজি। চাপ বৃদ্ধি করলে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়াটি ওই দিকে চলে যাবে। বা এই টেকনিকগুলো মনে রাখলেই হবে। চাপ বৃদ্ধি করলে যেদিকে মোল সংখ্যা কম, যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়াটি ওইদিকে চলে যাবে। এবার 2 নম্বর, চাপ হ্রাস করলে যেদিকে মোল সংখ্যা, এটা উল্টোটা, বেশি
বিক্রিয়াটি ওইদিকে চলে যাবে। ভাই এই কথা দুটো যদি মনে রাখতে পারো, তোমার বিক্রিয়াটা যেভাবেই হোক তুমি ডিরেক্টলি মনে রাখতে পারবা। মানে তুমি যদি এই দুইটা কথা মনে রাখো, যে চাপ বৃদ্ধি করলে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়াটি ওইদিকে চলে যাবে, চাপ হ্রাস করলে যেদিকে মোল সংখ্যা বেশি বিক্রিয়াটি ওইদিকে চলে যাবে, শুধু এই দুইটা কথা আমি তোমাকে বলতেছি মুখস্থ রাখো, তাহলে আমি এবার চাপের প্রভাবের জন্য যত ধরনের জিনিস বলবো তোমার কি কথা, তোমার কথা কি যে সব সেম হয়ে যাবে। আরেকটা কথা মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ কথা, এটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সবই গুরুত্বপূর্ণ, বিক্রিয়কের বিক্রিয়কের মোল সংখ্যা ও উৎপাদের মোল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব নেই। এই তিনটা কথা মাথায় রাখবা, চাপের কোনো প্রভাব নেই, চাপের কোনো কি নেই, প্রভাব নেই। এই তিনটা কথা যদি মুখস্থ রাখো তাহলে খুবই গুরুত্বপূর্ণ, যে বিক্রিয়কের মোল সংখ্যা ও উৎপাদের মোল সংখ্যা সমান হলে চাপের কোনো কি নেই, প্রভাব নেই। তবে চাপের প্রভাবের বেলায় মাথায় রাখতে মাস্ট বি বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে ওরা গ্যাসই হতে হবে। বিক্রিয়ক ও উৎপাদ কি হতে হবে, বিক্রিয়ক ও উৎপাদ কি হতে হবে, উৎপাদ কি হতে হবে বলতো, বিক্রিয়ক ও উৎপাদ গ্যাসীয় হতে হবে। এটা কথা মাথায় রাখতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদ কি হতে হবে, গ্যাসীয় হতে হবে। এবার আসি আমরা যদি এই তিনটা কথা বুঝি তাহলে এবার একটা একটা করে আমরা বুঝবো। এখন কিন্তু তোমার কাছে খুব ইজি মনে হবে, কিরকম ভাবে দেখো, আশা করি এই কথাগুলো ক্লিয়ার, আশা করি এই কথাগুলো ক্লিয়ার। সবাই খাতায় দ্রুত তুলে নাও, কারণ আমি তোমাদেরকে লেখার সুযোগ দিলাম। ওটা তো মাস্ট বি নোট খাতে রাখবা, সাথে তুমি এই কথাগুলো রাখবা, এটা তোমাকে এক্সট্রা কিছু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন আস্তে আস্তে বিক্রিয়া বোঝাতে, মানে অনেকগুলো বিক্রিয়া বোঝাবো, 3 ধরনের আমরা বিক্রিয়া বোঝাবো এখন। তবে তোমরা সবাই এটা খাতায় তুলে রাখো, স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে বেশি সময় রাখা যাবে না, আমরা পরবর্তী পেজে চলে যাবো। স্ক্রিনশট দিয়ে দাও, আমি স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিলাম। ওকে, এবার আসি আমরা শিখবো। দেখো আস্তে আস্তে একটা একটা করে বিক্রিয়া শিখবো। আমি ওই ফেজটা সরাই ফেজে নিয়ে আসছি, কারণ আমার এখানে অনেকগুলো কথা আছে। দেখো এই যে নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন একটা পাত্রের মধ্যে আমরা ওদেরকে নিয়ে রিঅ্যাকশন ঘটাচ্ছি, উৎপন্ন করলো 2 মোল অ্যামোনিয়া। এখন তুমি বলো তো ভাই বিক্রিয়কের মোল সংখ্যা কয়টা আছে, তুমি বলবা ভাই বিক্রিয়কের মোল সংখ্যা আছে 1টা যোগ 3টা সমান কয়টা, 4টা। আর উৎপাদের মোল সংখ্যা আছে কত, 2টা। তো তোমাকে আমি এই ব্যাখ্যাটা দেওয়ার আগে তোমাকে আগে আমি আমার আগের কথাটা আসি, কি বলা আছে একটু মনে করে, একটু আগে লিখলাম, চাপ বৃদ্ধি করলে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়াটা ওই দিকে যাবে, আর চাপ হ্রাস করলে উল্টা, যেদিকে মোল সংখ্যা বেশি বিক্রিয়াটা ওই দিকে আসবে। তো আমরা একটা শিখলে বাকিটা অটোমেটিকলি পারা যাবে। এবার বুঝে এখানে কি হয়। তো আমি এখানে চাপ বৃদ্ধি করালাম, তো চাপ বৃদ্ধি করলে আমরা দেখতেছি বিক্রিয়কের মোল সংখ্যা 4, উৎপাদের মোল সংখ্যা 2। তাহলে তুমি বলো বিক্রিয়াটা কোন দিকে যাবে, মাস্ট বি বিক্রিয়াটা ডান দিকে যাবে, মানে উৎপাদের দিকে যাবে, কারণ উৎপাদের মোল সংখ্যা কম আছে। আমি তোমাকে এখন আগে এটা শেখাচ্ছি না বিক্রিয়কের মোল সংখ্যা থেকে উৎপাদের মোল সংখ্যা কম হলে কি হবে, আমি তোমাকে এটা আগে বুঝাবো না, আমি আগে এটাই বুঝাবো যে যেদিকে মোল সংখ্যা কম চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা ওই দিকে মুভ করবে। এবার মোল সংখ্যা কোন দিকে কম আমি এটা জানি না, উৎপাদের দিকে হতে পারে, বিক্রিয়কের দিকে হতে পারে, তবে আমার টেকনিক হলো ওটাই, চাপ বৃদ্ধি করলে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়াটা ওই দিকে যাবে। কথা বোঝা গেল? যেমন বিষয়টা হলো এমন, ধরো এখন আমরা 2 জন আছি, তো আমি আছি সাথে আরেকজন আছে, তো এখন আমার উপর ধরো প্রেসার বাড়াই দেওয়া হলো, এখন আমি ওই প্রেসারটা নিতে পারতেছি না, তো আমার পাশে যে ছিল তার কাছে মনে করো প্রেসার কম আছে, যে কোনো কিছুর প্রেসার কম আছে, তখন আমি কি করব ওইটা থেকে আমি যে ফুল প্রেসার নিতে পারতেছি না, তখন দেখা যাবে আমার পাশের জনকে দিয়ে দিব, মানে তার কাছে একটু সেই প্রেসার নেওয়ার তার কাছে একটু স্পেস আছে, খালি জায়গা আছে। এটাই হলো মূল কথাটা। তাহলে টেকনিক কি বললাম,
যে চাপ বৃদ্ধি করলে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়াটা ওই দিকে যাবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম বিক্রিয়কের মোল সংখ্যা আছে 4 আর উৎপাদের মোল সংখ্যা আছে 2। আমি যদি এখন চাপ বৃদ্ধি করাই তাহলে দেখা যাবে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদের দিকে চলে যাবে। এটা হলো আমার টেকনিক। তো এখন আসি আমরা এখান থেকে বুঝবো যে এবার আসি আমাদের বইয়ের ভাষা হলো বিক্রিয়কের মোল সংখ্যা থেকে উৎপাদের মোল সংখ্যা কম হলে কি ঘটনা ঘটে। তো বিক্রিয়কের মোল সংখ্যা থেকে উৎপাদের মোল সংখ্যা কম হলে দেখো সে 4 জন নিয়ে বিক্রিয়া করা শুরু করলো, উৎপাদ উৎপন্ন করলো 2 জন। তাহলে দেখো 4 জন নিয়ে শুরু করলাম, আমার এখন উৎপাদ আছে 2 জন, তাহলে সে একটু খালি খালি আছে না? 4 জনকে নিয়ে করে একই আয়তনের পাত্রের মধ্যে এখন উৎপন্ন হলো কয়জন? 2 জন। তাহলে আমার এখানে একটু জায়গাটা খালি আছে। তো এখন আমি যদি এর উপর চাপ বৃদ্ধি করাই তখন দেখা যাবে যেহেতু ওই সামনে জায়গাটা খালি আছে উৎপাদের দিকটা, তখন ওই যে অতিরিক্ত চাপটাকে প্রশমিত করার জন্য এই বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদের দিকে চলে যাবে। এবং এখন প্রশ্ন উত্তর দিক কেন যাবে? কারণ উৎপাদ দিকে তো জায়গাটা একটু কি আছে, খালি আছে। তখন দেখা যাবে তারা বিক্রিয়া করে সামনে যদি একটা স্পেস খালি আছে তো তারা উৎপাদের দিকে চলে গিয়ে ওই চাপের পরিবর্তনের ফলাফলটাকে কি করে ফেলে? প্রশমিত করে। তাহলে আমি এখান থেকে শিখলাম যে যদি বিক্রিয়কের মোল সংখ্যাটা উৎপাদের মোল সংখ্যা থেকে বেশি হয় তখন চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার মধ্যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে কোন দিকে যাবে? উৎপাদের দিকে যাবে। এবার একটু দেখো আমরা এখান থেকে একটু লেখাগুলো শুনি। একটু দেখো কি বলা আছে। বিক্রিয়াটি বিক্রিয়কের মোল সংখ্যা 4, এই যেখানে মোল সংখ্যা এখানে 1 এখানে 3, কত হলো 4। 4 অপেক্ষায় উৎপাদের মোট মোল সংখ্যা 2 কম। আমরা জানি এখন উৎপাদের মোল সংখ্যা কম, এক্ষেত্রে চাপ যদি বাড়াই লা-সাতিরা নীতি অনুযায়ী সাম্য অবস্থা বা বাম দিক থেকে ডান দিকে সরে যাবে এবং অ্যামোনিয়া কি করবে? উৎপন্ন করবে। ওই এতক্ষণ ধরে বইয়ের যে কথাগুলো আছে আমরা অলরেডি বুঝাই ফেললাম, যেদিকে মোল সংখ্যা কম চাপ বাড়ালে বিক্রিয়াটা ওই দিকে যাবে। অর্থাৎ কার উৎপাদন বৃদ্ধি পাবে? অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে, কারণ এখানে 4 মোল এখানে 1 মোল। তো যখন আমি চাপ বৃদ্ধি করব তখন আমার এখানে কি মোল সংখ্যা কম আছে, বিক্রিয়াটা ডান দিকে মুভ করবে এবং উৎপাদের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। তো বাকি কথাটা এবার আমি এখান থেকে আরেকটা কথা বলছিলাম, দেখো এই যে চাপ হ্রাস করলে ওটা মনে রাখতে হবে না, শুধু চাপ বৃদ্ধিটা মনে রাখলে চাপ হ্রাসটা অটো মনে থেকে যাবে। চাপ হ্রাস করলে যেদিকে মোল সংখ্যা বেশি বিক্রিয়াটি ওইদিকে চলে যাবে। এখন আসি দেখো এখানের মধ্যে চাপ বৃদ্ধি করছি সামনে গেছে, এবার যদি চাপ হ্রাস করি তাহলে মোল সংখ্যা যেদিকে বেশি, তো মোল সংখ্যা তো বেশি বিক্রিয়কের দিকে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে চলে আসবে? বিক্রিয়কের দিকে চলে আসবে। এই কথাটা এখন লেখা আছে। আবার চাপ কমালে সাম্য অবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন কি পাবে? হ্রাস পাবে। কেন অ্যামোনিয়ার উৎপাদন হ্রাস পাবে? কারণ ওরা তো ভেঙে আবার কোন দিকে যাচ্ছে? নাইট্রোজেন এবং হাইড্রোজেনের দিকে যাচ্ছে। তবে আমি আবারও বলি, চাপের প্রভাবে যে ম্যাথগুলো আছে, চাপের প্রভাবের ম্যাথগুলোর মধ্যে মাস্ট বি আমাদেরকে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে ওরা কিন্তু কমপক্ষে একটা উপাদান গ্যাসীয় থাকতেই হবে, আর সবগুলা গ্যাসীয় উপাদান থাকলে তো আরো খুব ভালো। তবে মাথা রাখতে হবে তরল এবং লিকুইড, তরল বা লিকুইড এবং কঠিন পদার্থের জন্য চাপের প্রভাব নেই, শুধুমাত্র চাপের প্রভাবটা হয় গ্যাসীয় পদার্থের জন্য। আমার কথা বোঝা গেল? ওকে। এবার আসি আমরা এই বিক্রিয়াটার দিকে লক্ষ্য করো। নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো। এখন আসি দেখো একটু ভাই কথাটা দেখো, এখানে বারবার এই ফেজে আসতেছি কেন? দেখো বিক্রিয়কের মোল সংখ্যা ও উৎপাদের মোল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব নেই, কারণ তুমি জানো যেদিকে চাপ বেশি ওইখান থেকে চাপ বৃদ্ধি করলে চাপ কম, মোল সংখ্যা যেদিকে কম ওইদিকে বিক্রিয়াটা চলে যাবে। মানে যেদিকে মোল সংখ্যা কম চাপ বাড়ালে কমের দিকে যাবে, চাপ হ্রাস করলে বেশির দিকে আসবে। এখন উভয় পাশে মোল সংখ্যা যখন সমান হবে কে কাকে দিবে? দুইজনের দিকেই তো সমান, কেউ বেশিও নাই কমেও নাই, তাহলে তো হচ্ছে না। এই কারণে দুই পাশে যদি মোল সংখ্যা সমান থাকে তখন চাপের কোনো প্রভাব নেই। যেমন এখানে নাইট্রোজেন এই যে N2 তার সামনে মানে 1 আছে, কোনো কিছু না লেখা মানে 1, এটা সামনে 1 আছে, তাহলে দেখা গেল বিক্রিয়কের মোল সংখ্যা হলো 2 আর উৎপাদের মোল সংখ্যা হলো কত? 2। এই যে 2 লেখা আছে, তার মানে দুই পাশে বিক্রিয়ক এবং উৎপাদ উভয় পাশে মোল সংখ্যা সমান, আর এই কারণে দেখা যাবে এখানে চাপের কোনো কি হবে না? প্রভাব পড়বে না। তাহলে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা কথা কি শিখলাম? বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান হলে এর মধ্যে চাপের কোনো নেই? প্রভাব নেই। ওকে। এবার আসি লাস্ট আরেকটা জিনিস শিখবো, সেটা হলো যদি উৎপাদের মোল সংখ্যা বেশি হয়, ভাই ওই কথাটা যদি ভালো করে জানো তাহলে আর কোনো সমস্যা নেই। যেমন ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড 2 মোল ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড রিঅ্যাকশন করলে উৎপন্ন করবে
4 মোল নাইট্রোজেন অক্সাইড প্লাস অক্সিজেন। দেখো সবগুলো দেখো, আমি যতগুলো বিক্রিয়া সব জায়গায় কিন্তু গ্যাস গ্যাস গ্যাস, দেখছো গ্যাসীয় 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 অবস্থায় আছে। তো এখন আমার কথা হলো এবার আমি চাপ বৃদ্ধি করব। তো চাপ বৃদ্ধি করলে এবার আমি দেখব কোন দিকে মোল সংখ্যা কম। দেখো উৎপাদের মোল সংখ্যা আছে এখানে 4টা যোগ 1 কয়টা হলো 5টা, আর বিক্রিয়কের মোল সংখ্যা আছে কয়টা 2টা। তাহলে দেখলাম উৎপাদের মোল সংখ্যা বেশি, বিক্রিয়কের মোল সংখ্যা কম। আমি যদি এখন চাপ বৃদ্ধি করাই তাহলে দেখা যাবে এই উৎপাদগুলো ভেঙে বিক্রিয়কের দিকে চলে যাবে, কারণ আমরা জানি চাপ বৃদ্ধি করলে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়াটা ওইদিকে চলে যাবে। তখন দেখা যাবে এই নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে অধিক হারে নাইট্রোজেন ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড উৎপন্ন করবে। আর আমি যে চাপ বৃদ্ধি করছি এই বিক্রিয়াটা বাম দিকে সরে এসে ওই চাপের পরিবর্তনটা কি করবে, ফলাফলটাকে প্রশমিত করে ফেলবে। এবার আসি আমরা আরেকটা জিনিস শিখলাম, চাপ হ্রাস করলে যেদিকে মোল সংখ্যা বেশি ওই দিকে যাবে। মনে আছে তো কথাগুলো? তো আমরা এখন চাপ হ্রাস করি, তো চাপ হ্রাস করলে মোল সংখ্যা বেশি কোন দিকে আছে, উৎপাদের দিকে আছে। তাহলে বিক্রিয়াটা কোন দিকে চলে যাবে, উৎপাদের দিকে চলে যাবে। এবার একটা কথা শুনো, মনে করো আমার কাছে এই বিক্রিয়াটা দিল, এই বিক্রিয়াটা দিয়ে আমাকে যদি বলে অধিক উৎপাদ উৎপন্ন করব কিভাবে। তো অধিক উৎপাদ উৎপন্ন করার জন্য আমরা জানি যে কি করতে হবে। এবার দেখো উৎপাদ দিকে মোল সংখ্যা বেশি না বিক্রিয়কের দিকে মোল সংখ্যা বেশি? আচ্ছা বিক্রিয়কের দিকে মোল সংখ্যা বেশি, উৎপাদ দিকে মোল সংখ্যা কম। ধরো শুধু আমাকে প্রশ্নই বললো যে অধিক উৎপাদ উৎপন্ন করা যাবে কিভাবে। তো আমি যখন দেখলাম উৎপাদের মোল সংখ্যা কম, তাহলে আমি এখান থেকে চাপ বৃদ্ধি করে দিব। চাপ বৃদ্ধি করলে কি হয়ে যাবে, অধিক উৎপাদ উৎপন্ন হয়ে যাবে। আবার যদি এই রিঅ্যাকশনটা দিয়ে যদি আমাকে বলে কি করলে আমার অধিক উৎপাদ উৎপন্ন হবে, লক্ষ্য করো আমি জানি যে চাপ বৃদ্ধি করলে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়াটা ওইদিকে যাবে, আর চাপ হ্রাস করলে যেদিকে মোল সংখ্যা বেশি ওইদিকে যাবে। তো আমার ইন্টেনশন বা আমার উদ্দেশ্যটাই হলো অধিক উৎপাদ উৎপন্ন করা। তো যেহেতু আমার উৎপাদের মতে মোল সংখ্যা বেশি, তাহলে আমি এখানে যদি চাপ হ্রাস করাই মানে চাপ কমাই দিই, তাহলে কি হবে, বেশি মোল সংখ্যার দিকে চলে যাবে। আর বেশি মোল সংখ্যার দিকেই আছে কি, উৎপাদ। এই কারণে এই বিক্রিয়ার জন্য যদি তোমাকে কেউ প্রশ্ন করে অধিক উৎপাদ উৎপন্ন হবে কিভাবে, তুমি বলবে এখানে চাপ হ্রাস করলে। আর আগে যে বিক্রিয়াটা লিখলাম এখানে যদি এখানে বলে কিভাবে অধিক উৎপাদ উৎপন্ন করা যাবে, তুমি বলবা চাপ বৃদ্ধি করলে। আমার কথা কি বোঝা গেল? তাহলে দুইটা বিষয় বুঝলাম, যে উৎপাদের মোল সংখ্যা কম হলে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা উৎপাদের দিকে যাবে, আর উৎপাদের মোল সংখ্যা বেশি হলে চাপ হ্রাস করলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, উৎপাদের দিকে যাবে। আশা করি আমরা চাপের প্রভাবটা বুঝে গেলাম। ওকে, এবার নেক্সট পেজে আসি। এবার আমরা শিখবো, আমি এই কথাগুলো কিন্তু সবগুলা কথা অলরেডি তোমাদের সাথে আলোচনা হয়ে গেছে, তো তোমরা যা শুধু দেখলেই বুঝবা। এবার আমরা শিখবো ঘনমাত্রার প্রভাবটা কি জিনিস। ঘনমাত্রার প্রভাবের জন্য ভাই একটা টপিক, একটা মানে 2 লাইন লিখে দিব, 2 লাইন মনে রাখলেই হবে। এক, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদের দিকে চলে যাবে। 2, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদগুলো ভেঙে বিক্রিয়কের দিকে চলে যাবে।
এই দুটা কথা যদি মুখস্থ রাখতে পারো তাহলে আর কোনো প্রবলেম নাই। কি বললাম? বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদের দিকে চলে যাবে, আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদগুলো ভেঙে বিক্রিয়কের দিকে চলে যাবে। এখন লক্ষ্য করো, নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। তো আমি কি করলাম, এবার বিক্রিয়কের নাইট্রোজেন অথবা হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়াই দিই। দেখো ওটা কিন্তু শুরুতে সাম্য অবস্থায় আছে। এবার যখন আমি ধরো নাইট্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করে দিলাম, এখন তার কাছে বেশি হয়ে গেছে, তখন তার পরিমাণ এই যে ঘনমাত্রা বাড়লো, কিন্তু এটাকে তো সাম্য অবস্থা আনতে হবে। এই সাম্য অবস্থা ঠিক রাখার জন্য তখন দেখা যাবে এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অধিক হারে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে ফেলবে, এবং এই যে ঘনমাত্রা বৃদ্ধি পেলো, এই ঘনমাত্রা পরিবর্তনের ফলাফলটা কি হয়ে যাবে? প্রশমিত হয়ে যাবে। এই কথা বলা আছে। দেখো আমি যে কথাটা বলছি অলরেডি কথাগুলো এখানে লেখা আছে। কি লেখা আছে দেখো, সকল বিক্রিয়া সাম্য অবস্থার উপর বিক্রিয়কের ঘনমাত্রা প্রভাব রয়েছে। বিক্রিয়ার সাম্য অবস্থায় যে কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে লা-শাতিরা নীতি অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা কমিয়ে পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করার জন্য উৎপদের দিকে চলে যাবে। এই কথা ওই পেজে লেখা আছে, আমি একটু পরে বলতেছি, আবার কথাটা লিখে বলতেছি যে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়কগুলো, এই যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপদের দিকে চলে যাবে, আর উৎপাদের ঘনমাত্রা মানে এটা যদি ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়কের দিকে চলে আসবে। তাহলে এখানে কথাটা মূলত বলা হলো, নাইট্রোজেন অথবা হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করলে এই যে ঘনমাত্রা বৃদ্ধি পেয়ে গেল, এই ঘনমাত্রা বৃদ্ধির পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করার জন্য তারা উৎপাদের দিকে চলে যাবে। দেখো সরি একটু দেখো, করার জন্য উৎপাদের পরিমাণ বৃদ্ধি হতে হবে। আমরা বলতে পারি বিক্রিয়া সাম্য অবস্থার ডান দিকে অগ্রসর হবে, কারণ আমি যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করলাম, বা নাইট্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করি অথবা হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করি, তখন তারা বিক্রিয়া করে ডান দিকে চলে আসবে, মানে অ্যামোনিয়া উৎপাদন বৃদ্ধি করবে। এখন বিক্রিয়া সাম্য অবস্থার ডান দিকে অগ্রসর হয়। একইভাবে বিক্রিয়া সাম্য অবস্থায় যে কোনো একটি উৎপাদের ঘনমাত্রা বাড়ানো হলে উৎপাদের পরিমাণ কমানোর জন্য বিক্রিয়াটা বিপরীত দিকে ঘটতে থাকে এবং বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি হতে থাকে। অন্যভাবে বলতে পারি সাম্য অবস্থা বাম দিকে অগ্রসর হয়। যেমন এই বিক্রিয়াটার মধ্যে দেখো, আমি যদি নাইট্রোজেন অথবা হাইড্রোজেনকে যোগ করি তাহলে বিক্রিয়াটা তারা বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করবে, আর যদি অ্যামোনিয়ার ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে তারা বিক্রিয়া করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। আশা করি কথাটা ক্লিয়ার। আর যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করবে তখন আবার অ্যামোনিয়া উৎপাদনটা কি পাবে, বা অ্যামোনিয়া হ্রাস পাবে। আশা করি কথাগুলো ক্লিয়ার। তো আমি তোমাদের সাথে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করলাম যে খুব সাবলীল ভাষায় যে তাপমাত্রা প্রভাব বা চাপের প্রভাব বা ঘনমাত্রার প্রভাব যা আছে ভালোভাবে বোঝানোর জন্য। এরপর যদি তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলবা, আমি আবার বুঝাই দিব ইনশাআল্লাহ, কোনো প্রবলেম নাই। তুমি একটা দিনে যতবার না বুঝবা আমি ততবার তোমাকে বুঝাবো, তবে তোমাকে এটা বুঝতেই হবে। তো আজকে ক্লাসটা এতটুকুই থাকবে, এবং যদি তোমাদের কোনোভাবে উপকৃত হও তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা আমার আমি টোটাল প্লে লিস্টটা তোমাদের সাথে অফলাইনে যেভাবে পড়ানো হয় একবারে ধরে ধরে ভেঙে ভেঙে তোমাকে কিন্তু আমি ওইভাবেই পড়াচ্ছি, যেন তুমি কি হও, তুমি উপকৃত হও। তোমাকে কোনো শর্টকাট রাস্তা দেখাইতেছি না। শর্টকাট রাস্তা দেখালে তুমি উপকৃত হবে না, বেশি দূর হাঁটতে পারবে না। কোনাকুনি হাঁটলে তুমি বেশি দূর হাঁটতে পারবে না। তোমাকে আমি ব্যাখ্যামূলক ভাবে সবগুলো টপিক বাই টপিক বুঝালাম এই কারণে, যেন তুমি উপরে ক্লাসে উঠলেও যেন কোনো প্রবলেম না